আজকে মূলত এমন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে কথা হলো মূলত সুযোগ সুবিধা সম্পর্কে 2025-এ কত টাকা বেতন, কত টাকা স্যালারি পাবেন, কত টাকা পাঠাতে পারবেন, কয় ঘন্টা ডিউটি। তো এসব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আর ভিসা প্রসেসিং হতে কেন দেরি হচ্ছে, কিভাবে দ্রুত হয়, তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো ভিডিওটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আরেকটি কথা বলে রাখি, এই চ্যানেলটি যেহেতু আমার নতুন, দেশি ভাই প্রবাসে, তো আগের চ্যানেলটি তে এখন আর কন্টিনিউ ভিডিও আপলোড হবে না, এই চ্যানেল থেকেই হবে। সো আপনারা যারা আমার পাশে থাকতে চান, যা আমাকে ফলো করেন, অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে এদিক ওদিক না তেকিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে, যারা মলদোভাতে আসতে চান, সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান, এটা জানার জন্য অনেকের আগ্রহী। তো এই জন্য চলে আসলাম মূলত একটি পার্ক। এটা আছে রোজবেলি পার্ক। যখন আমি মলদোভাতে আসি, আসার পর এই পার্কেই মূলত প্রথম আসা। আমি যখন ক্যাম্পে ছিলাম তখন লুকায় মূলত এখানে আসছিলাম। সো মলদোভাতে সুযোগ সুবিধা সম্পর্কে যে বিষয়ে কথাগুলো আপনারা জানতে চান এখন, বর্তমানে সবচেয়ে বেশি, যে আসলে মলদোভা বর্তমানে পরিস্থিতি কেমন, যদি মলদোভাতে এই সময়টাতে আসি তাহলে কেমন হবে, কি অবস্থা, কত টাকা বেতন, কীভাবে কি, যেহেতু এটা নতুন চ্যানেল, ইনশাল্লাহ নতুন করে স্টার্ট করছি মলদোভা সুযোগ সুবিধা সম্পর্কে। তো মলদোভাতে যারা এখন বর্তমানে আসতে চান কিংবা আসতে যাচ্ছেন, অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে আসলে মলদোভাতে বর্তমান সময়ে আসলেই এত দেরি হচ্ছে কেন। তো দেখেন, একটা দেশে যখন আসবেন, আমাদের অনেক বাংলাদেশের এখানে আছে, সেটা হচ্ছে যে কি করে কাগজপত্র জমা দেওয়ার সাথে সাথে মূলত তারা দেখা যায় খুব তাড়াহুড়া করে, অর্থাৎ 1 মাস হয় জমা দিছে কিন্তু এখনই তারা কোনো আপডেট পাচ্ছে না কিংবা এজেন্সির কাছ থেকে কোনো প্রকার কোনো তথ্য পায় না আর কি। যার কারণে অনেকেই, বেশিরভাগই একটি সংখ্যক আমাকে এসএমএস করেন যে মলদোভাতে ভাই আমি জমা দিছি 1 মাস হইলো, তো পারমিট বেরোতে আর কতদিন সময় লাগবে। তো এই এই কথাটি মূলত যারা নতুন একদম জেনারেল, মূলত তারাই জিজ্ঞেস করে। দেখেন, একটি দেশে আসার জন্য একটি সময় দরকার। কারণ দেখা যায় আপনারা মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে আপনার এশিয়া, 4 মাস 5 মাস মূলত দেখা যায় আপনার অন্য অন্য দেশে গেলে আপনার নষ্ট হয়ে যায়। আপনার যখন ইউরোপে আসবেন, আপনার একটা সময় নিয়ে আপনার মূলত কাগজপত্রগুলো জমা দিবেন। কারণ এখানে ফাইল জমা দিয়ে এত তাড়াহুড়ার কোনো কিছু নাই। আমি আমার ইউটিউব চ্যানেলে যখন আমি প্রথম ফার্স্ট কাগজপত্র জমা দেই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ফ্লাইট হওয়ার আগ পর্যন্ত আমার প্রায় দেখা যায় 1 বছর লেগে গেছে মলদোভাতে আসার জন্য। কিন্তু বর্তমানে কিন্তু এই সময়টা এখন লাগে না। আবার অনেক সময় আছে অনেকের এই সময়টা লাগতেছে। তো কাজেই আপনারা যারা এখন মলদোভাতে আসতে চান, একটু ধৈর্য ধরবেন। কারণ ধৈর্য ধরলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, খারাপ কিছু হবে না। আপনারা কাগজপত্র জমা দিয়ে সাথে সাথে কেউ তাড়াহুড়ো করবেন না। একটা কাগজ যখন আপনি ফাইল জমা দেন এজেন্সিতে, সেই এজেন্সি কিন্তু আপনার ফাইলটা নিয়ে সরাসরি কাজ করে না। কারণ সেই এজেন্সির হাতে মিনিমাম 10টা 15টা ফাইল যখন জমা হয়, তখন মূলত এজেন্সিগুলো একসাথে কাজ করে। আর এই 15টা ফাইল জমা হতে হতে আপনি যখন জমা দিচ্ছেন, দেখা যায় এখানে মূলত 2 মাস চলে যায়, 2.5 মাস চলে যায়। 2 মাস 2.5 মাস পর মূলত দেখা যায় আপনার পারমিটের জন্য আবেদন করা হয়, কিংবা মলদোভাতে কিংবা যে দেশে যেতে চান সেই দেশে মূলত ফাইলগুলো সাবমিট করা হয়। কাজেই হ্যাঁ, বর্তমান সময়ে আপনারা কেউ ফাইল দিয়ে সাথে সাথে তাড়াহুড়ো করবেন না, একটু সময়ের দরকার। একটু ধৈর্য ধরুন, 2-3 মাস যাক, পরবর্তীতে এজেন্সিতে খোঁজ খবর নেবেন কিংবা আমাকে এসএমএস করতে পারেন যে হ্যাঁ এই কারণে কেন দেরি হচ্ছে। কারণ সবার এসএমএস উত্তর দেওয়াটা আমার পক্ষে আসলে সম্ভব হয় না, কারণ অনেক লোক, এত লোক অ্যাক্টিভ থাকে আমার সাথে যে আসলে সবাই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু সম্ভবই ওঠে না। তো যাই হোক, সেদিকে আর বাড়াচ্ছি না, চলে আসি মলদোভা সুযোগ সুবিধা সম্পর্কে। বর্তমানে মলদোভাতে, এই দেশটিতে কাজের অপরচুনিটি অনেক দেখা যায় বৃদ্ধি পাইছে। আগের চাইতে অনেক বেশি বেশি লোকজন মলদোভাতে আসতে আসতে ভিসা হচ্ছে। অনেকে বলেন যে ভাই মলদোভাতে তো ভিসা হয় না, এজেন্সি বলতেছে, কিংবা অনেকে বলে আপনাদেরকে যে মলদোভাতে ভিসা হয় না। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মলদোভাতে কিন্তু অলরেডি ভিসা হচ্ছে কন্টিনিউ। আর মলদোভাতে ভিসা বর্তমানে কোনো সমস্যা হচ্ছে না। কারণটা হচ্ছে, দেখা যায় অন্য অন্য দেশে ভিসার চাইতে মলদোভার ভিসাটা একটু পাওয়াটা ইজি। কোনো প্রকার এম্বাসি ফেস করতে হয় না, এম্বাসিতে যেতে হয় না, আপনাকে দাঁড়াতেও হয় না। কারণ আপনার পাসপোর্টটা ডিএসএল করে দিলেই কোনো একটা লোকের মাধ্যমে দেখা যায় আপনার ভিসাটা হয়ে যাচ্ছে। আপনার পার্শ্ববর্তী দেশগুলো চাইতে মলদোভার ভিসাটা হওয়াটা অনেক ইজি। কাজে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, কেউ ধৈর্য হারা হবে না ইনশাল্লাহ। আপনার ভিসাটা খুব সহজে দ্রুত হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন, তাহলেই হবে।
মলদোভাতে যারা আসতে চান এই মুহূর্তে তাদের সময় কেমন লাগছে দেখা যাক। এখন মলদোভাতের সুযোগ সুবিধা যদি আমি আপনাদেরকে বলি, যে অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই আমি খাওয়া দাওয়া করে বাংলাদেশে কত টাকা পাঠাতে পারবো, মলদোভাতে বেতন কত, ডিউটি কয় ঘন্টা, এই প্রশ্নগুলো করে থাকেন। আমি প্রায় সব ভিডিওতে বলে থাকি। আমি কথা বলতে গেলে ওদিক ওদিক হয়ে যায়, একটু লং হয়ে যায়, তারপর আমি বলার চেষ্টা করি যে আসলে আপনাদেরকে গুছিয়ে কথাগুলো বলার, কিন্তু আসলে কথাগুলো কিন্তু আর সঠিক জায়গায় থাকে না, এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, মলদোভাতে বর্তমানে 2025-এ যারা আসবেন, এখানে যদি আপনাকে সুযোগ সুবিধা সম্পর্কে বলি, দেখা যায় মলদোভাতে বর্তমানে বেতন প্রতিটা কোম্পানি, বিশেষ করে ইঞ্জিনিয়ার ব্যতীত, ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ারদের বেতন কিন্তু একটু বেশি হয়ে থাকে। যারা আইটি সেক্টরে আসে তাদের বেতনটা একটু ভিন্ন, কিন্তু একদম যারা জেনারেল ওয়ার্কার যারা আসবেন প্রথম, তো তাদের যে বেতনটা হবে, দেখা যায় বর্তমান সময় কিন্তু আপনার ট্যাক্স কেটে আপনি মূলত হাতে পাবেন। আমি যদি ডলার হিসেবে করে বলি, তাহলে দেখা যায় আপনার $600 কিংবা $650 এরকম পাবেন আর কি। ডিউটি হচ্ছে 8 ঘন্টা। এই দেশের ল অনুযায়ী ডিউটি হচ্ছে 8 ঘন্টা, সপ্তাহে 2 দিন বন্ধ, থাকা কোম্পানি বহন করে, খাবার খরচটা নিজের। এখন আসলে টোটালি বেতন কত আপনার? টোটালি বেতন হচ্ছে আপনার 2024-এ ছিল 13,700, কিন্তু 2025-এ এসে সেটা হয়েছে আপনার মূলত 16,100। কিন্তু এখন এটা রানিং এখন স্টার্ট হয় নাই, ইনশাল্লাহ খুব দ্রুত স্টার্ট হবে আর কি 16,100। তো 16,100 দেখা যায় আপনার যদি ট্যাক্স কেটে আপনি হাতে পান, তাহলে দেখা যায় আপনার 13,000 14,000 পাবেন, যেটা 700 সাড়ে 700 ডলার। তবে এতটা আশা আপনারা করবেন না, আপনারা নর্মাল একটা হিসাব ধরে রাখবেন যে আপনারা $550 আপনারা এরকম পাবেন আর কি। আর $550 বর্তমানে যদি আপনারা বাংলাদেশে টাকা কনভার্ট করেন, 60 থেকে 65 কিংবা 70,000 টাকার মতো হবে। তো এই টাকাটা আপনারা হাতে পাবেন। আর এখানে থাকা এবং খাওয়ার খরচটা কেমন, তো দেখেন এখানে যদি কোম্পানি আপনাকে থাকার জায়গা না দেয়, যদি আপনার টাকা দিয়ে থাকতে হয়, তাহলে দেখা যায় প্রতি মাসে আপনাকে মিনিমাম 100 ইউরো বেতন, 100 ইউরো আপনাকে রুম ভাড়া দিতে হবে। দেখা যায় গ্যাস বিল, কারেন্ট বিল সহ এই টাকাটা আপনার খরচ হবে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই দেশে কিন্তু ভাই ডলার হিসাবে কোনো বেতন হয় না। এই দেশে কিন্তু ডলার কিন্তু অ্যাকসেপ্ট করে না। ডলার যে অ্যাকসেপ্ট করে না বিষয়টা এমন না, ডলার ইউরো দুইটাই তো ইন্টারন্যাশনাল। তবে এই দেশে মূলত যারা বেতন দেয় কিংবা যারা আপনাকে বেতন দেবে, এরা সবসময় ইউরোতে মূলত হিসাব করে। কিন্তু যেহেতু এই দেশে একটি নিজস্ব মুদ্রা আছে, তো আপনাকে বেতন দেওয়া হবে এই দেশের মুদ্রায়, সেটা মূলত কনভার্ট করে আপনি বাংলাদেশে ডলার অথবা ইউরো আপনি অনায়াসে পাঠাতে পারবেন। ডলার, ইউরো, রুবল, এরপর আপনার চীনা মুদ্রা, সমস্ত দেখা যায় 6 থেকে 7টা কান্ট্রির মুদ্রা এই দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে ডলার, ইউরো এটাই সবচেয়ে বেশি আর কি এই দেশে বেশি চলে। আর যেহেতু এটা ইউরোপের ছোট্ট একটি দেশ, তো এই দেশে মূলত ইউরোই সবচেয়ে বেশি চলে। তবে আপনার ডলার, ইউরো দুইটাই বাংলাদেশে আপনারা পাঠাতে পারবেন। এখন দেখেন, যদি আপনার কোম্পানি থাকার জায়গা বহন না করে, তাহলে অবশ্যই রুম ভাড়া আপনাকে দিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যারা ফরেনার আছে, বিদেশি, তাদের জন্য কোম্পানি বেশিরভাগ থাকার জায়গা বহন করে। এবং থাকার জায়গার টাকাটা কোথা থেকে আসে আমি আপনাদেরকে বলি। এই দেশে একটি ল আছে, সেটা হচ্ছে দুপুরে খাবার এবং ট্রান্সপোর্ট খরচ, এই খরচটা তারা আপনাদেরকে দিয়ে থাকে। এখন অনেক কোম্পানি আছে দেখা যায় আপনাকে অনেক কোম্পানি আছে দেখা যায় আপনাকে খাবার খরচ এবং ট্রান্সপোর্টের খরচটা দিবে না। এই খাবার খরচ এবং ট্রান্সপোর্টের খরচটা কেটে মূলত আপনাকে রুম ভাড়া দিবে। আর এই জন্য মূলত আপনার মূল বেতন থেকে কোনো প্রকার টাকা কাটা হয় না, কিংবা মূল বেতন থেকে আপনার কোনো প্রকার টাকা কাটে না। কারণ ওই যে টাকাটা আপনাকে লাঞ্চ বিল দিত অথবা আপনার প্রতি মাসে একটি ট্রান্সপোর্টের একটি খরচ আছে, সেই খরচ থেকে মূলত আপনাকে রুম ভাড়া দেয়। এর জন্য দেখা যায় আপনার বেতন থেকে মূলত আসলে টাকাটা কাটে না। আর এই দেশে মূলত খাবার খরচটা একদমই কম, ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় একেবারেই কম। ইউরোপের যে কটা দেশ আছে তার চাইতে সবচাইতে কম হচ্ছে খাবার খরচ এই মলদোভাতে। তো আপনারা জেনে খুশি হবেন, আপনি যদি 3 বেলা মাছ এবং মাংস খান, 3 বেলা ভাত খান, এদেশে কিন্তু চাউলের কেজি দেখা যায় আপনার 21 টাকা 20 টাকা লে। আর মাংসর কেজি দেখা যায় আপনার 105 টাকা থেকে দেখা যায় আপনার 200-250 টাকা কেজি আছে। আর মুরগির ভিডিও তো আমি আমার আগে ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, সেখানে গেলে দেখবেন সস্তায় কীভাবে মুরগি পাওয়া যায়। এরপরও যদি আপনি আবার হিসাব করেন, প্রতি মাসে দেখা যায় আপনার $100 আপনি খেয়ে শেষ করতে পারবেন না মলদোভাতে। আপনার সর্বোচ্চ 60 থেকে $70 যদি হয়, অনায়াসে কিন্তু আপনারা খেয়ে দিয়ে কিন্তু পার করে দিতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর 60 থেকে $70 দেখা যায় বাংলাদেশে 8 থেকে 9,000 টাকা হবে। আর যদি আপনার নেশা পানি থাকে, বিড়ি, সিগারেট, মদ,
এগুলো যদি খান তাহলে ভাই এই হিসাবটা আমার সঠিক জানা নাই, কারণ এটা আপনাদের উপরে নির্ভর করবে যে আসলে আপনার খরচ। সো এই সম্পর্কে যদি বলি, তাই এটা হচ্ছে মূলত আপনার আয় এবং ব্যয়, এই দুইটা সম্পর্কের উপর আপনার নির্ভর করবে। তো আমি যেহেতু পান সিগারেট বিড়ি এগুলো খাই না, কফি টফি খাই না, এই জন্য মূলত আসলে আমি এই হিসাবটা আমি করতে চাই না। তবে আমার রেগুলার যে হিসাবটা সেটা আমি আপনাদেরকে বললাম। এখন খেয়ে দিয়ে আপনারা মূলত আসলে কত টাকা পাঠাতে পারবেন, যদি আপনারা খেয়ে দিয়ে বাংলাদেশে পাঠাতে চান অনায়াসে 60 থেকে 70 হাজার টাকা কিংবা 65 হাজার টাকা, সর্বনিম্ন যদি আমি আপনাদেরকে বলি 60 হাজার টাকা মূলত আপনারা বাংলাদেশে খেয়ে দিয়ে পাঠাতে পারবেন অনায়াসে, খুব সহজেই। আর এই দেশে মূলত ডিউটি হচ্ছে মূলত দেখা যায় 8 ঘন্টা ডিউটি, আর অনেক কোম্পানি আছে মূলত 10 ঘন্টা ডিউটি করায়। তো এই দেশের ল অনুযায়ী কিন্তু 8 ঘন্টা ডিউটি, এই দেশে যারা নাগরিক আছে এরা কিন্তু 8 ঘন্টার উপরে কোনো প্রকার কোনো কাজ করতে চায় না। আর ফরেনার যারা আছে এদেরকে অতিরিক্ত ডিউটি করাইলে দেখা যায় আপনাকে টাকা দিয়ে দেয়। আর অতিরিক্ত ডিউটি করাইলে কত ঘন্টা দেয়, তো দেখা যায় আপনার 60 টাকা 70 টাকা লে এই দেশে দেয়, 40 লে, অর্থাৎ যাকে যত টাকা দিয়ে কোম্পানি বোঝাতে পারে, ম্যানেজ করতে পারে কোম্পানিগুলো, সেভাবে আপনাদেরকে বেতন দেওয়ার চেষ্টা করে। তবে এদেশে বেশি কোম্পানি ভালো আছে, হাতে গোনা কিছু কোম্পানি ছাড়া। আর এই দেশে বর্তমানে ফ্যাসিলিটি সম্পর্কে যদি আপনাদেরকে বলি, আপনি যদি এশিয়ার চাইতে মূল্যবতে আসেন, দেখা যায় খুব সহজেই কিন্তু এই দেশেতে আপনি নাগরিকত্ব পাবেন। দেখা যায় আপনি আসার 1 বছর পরেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যদি 5 বছর কমপ্লিট হয়ে যায় এই দেশে মূলত আপনি পিআর পাবেন, এবং 6 থেকে 8 বছরের মধ্যেই টোটালি শুরু থেকে, অর্থাৎ 8 বছর হয়ে গেলে আপনি যদি ইন্টারভিউতে পাশ করেন খুব সহজেই মূলত আপনি এই দেশের পাসপোর্ট পেয়ে যাবেন। আর এই দেশে পাসপোর্ট পেয়ে গেলে অনায়াসেই দেখা যায় 160 থেকে 150টি দেশ অনায়াসেই কিন্তু আপনারা ট্রাভেল করতে পারবেন উইদাউট কোনো প্রকার ভিসা ছাড়া। তো এই ছিল মলদোবার সুযোগ সুবিধা সম্পর্কে। আর এই দেশটা অনেক ছোট, কাজের চাহিদা খুবই কম। দেখা যায় অন্য দেশের চাইতে, আমাদের বাংলাদেশের চাইতে 3/1 ভাগ এই দেশটা। অর্থাৎ আমাদের বাংলাদেশ যদি থাকে দেখা যায় 1,48,000 বর্গমাইল, এই দেশটা হচ্ছে মাত্র 34,000 বর্গমাইল। দেখা যায় বাংলাদেশের চাইতে অনেক ছোট একটি দেশ, যেটা আমি যদি 4/1 ভাগ বলি তাহলে মনে হয় না কম হবে আর কি। তো একেবারে ছোট্ট একটি দেশ। আর এই দেশটি অবস্থিত পার্শ্ববর্তী দেশ হচ্ছে আপনার রোমানিয়া, ইউক্রেন। তো এই ছিল মূলত আসলে এই সুযোগ সুবিধা সম্পর্কে মূল্যবর্তে বর্তমানে 2025। আর এই দেশে মূলত একটি ল আছে, আপনাদেরকে বেতন দেয় মূলত, দেখা যায় দেশে 1 থেকে 25 তারিখ পর্যন্ত ল। আপনার 25 তারিখের উপরে বেতন দেয় না, এরা 25 তারিখ উপরে যায় না। তো বেশিরভাগ কোম্পানি দেখা যায় ফরেনারদেরকে বেতন দেয় 15 থেকে 20 তারিখের মধ্যে দিয়ে দেয়। আর অনেক কোম্পানি আছে দেখা যায় 1 থেকে 5 তারিখের মধ্যে দেয়, এটা সমস্ত কিছু কোম্পানির উপর নির্ভর করে। তো এই ছিল আজকের ভিডিও। সো আমি শুধু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে মলদোয়া বর্তমানে পরিস্থিতি 2025-এর সুযোগ সুবিধা সম্পর্কে। আর বর্তমানে যারা মলদোয়াতে আসতে চান একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ, ধৈর্য ধরলে ইনশাল্লাহ মলদোয়াতে আসতে পারবেন, কেউ মাথা গরম করবেন না। সো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।